প্রভুবাড়ির দুর্গাপুজো একটি ঐতিহ্যবাহী পুজো, যা কিনা থিম এবং আধুনিকতার ভিড়ে কোথাও যেন একটা হারিয়ে যেতে বসেছে। তবে সেই ঐতিহ্যকে আজও বহন করে চলেছে প্রভুবাড়ির দুর্গাপুজো এবং প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই প্রভুবাড়ির পুজো। রাজন্য আমল বদলালেও এখনো বদলায়নি প্রভুবাড়ির দুর্গাপূজা। চলুন ঘুরে আসি প্রভুবাড়ির দুর্গাপুজো থেকে। বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। রাজ্যেও সব থেকে যে বড় উৎসব পালন করা হয় তা হচ্ছে দুর্গাপূজা। তবে বর্তমানে চাকচিক্য, আধুনিকতা, লাইট, ক্যামেরা সব দিকেই কিন্তু থিমের সব থেকে বেশি পূজার্চনা দেখা যায়। কিন্তু তারপরেও বনেদি বাড়ির পুজো কিন্তু তাদের ঐতিহ্য বজায় রাখে। বনেদি বাড়ির পুজোর সাথে লুকিয়ে রয়েছে রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি। তার মধ্যেই একটি হচ্ছে প্রভুবাড়ির পুজো। আজ আমরা দুজনেই চলে এসেছে প্রভুবাড়ির পুজোর কেমন চলছে, কি রয়েছে প্রস্তুতি। তবে শতাব্দী, এই যে প্রভুবাড়িতে আমরা এলাম বা প্রভুবাড়ি আমরা দেখতে পাচ্ছি যে এখনো বেশ কিছু কাজ রয়েছে, তবে প্রভুবাড়ির যে ঐতিহ্য সংস্কৃতি কতটা এখন আধুনিক দিনে দাঁড়িয়েও কতটা ঐতিহ্য বহন করছে, কি বলবো? একেবারে তাই অঙ্কিতা, দেখো অপেক্ষা আমরা করি গোটা বছর এই 4টা দিনের জন্য, সেক্ষেত্রে অপেক্ষার অবসান হয়ে গেছে এবং নিয়ম মতো উমা মর্তে আগমন করেছে এবং আজ পঞ্চমী এবং আগামীকাল ষষ্ঠী দেবীর বোধন। সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা প্রভুবাড়িতে রয়েছি যেহেতু, এবং প্রভুবাড়ির প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরবো। তারই মধ্যে বলে রাখি, এই যে থিম পুজো, এই যে শহর এবং শহরতলি এত বড় বড় মণ্ডপ তৈরি করা হচ্ছে, বিভিন্ন কিছু যেখানে তুলে ধরা হচ্ছে, সেটারও যেমন একদিকে মাহাত্ম্য রয়েছে, ঠিক তার অন্যদিকে কোথাও গিয়ে আজকের দিনেও হারিয়ে যায়নি ঐতিহ্য। তাই প্রভুবাড়ি, আমি যদি ভুল না করি তাহলে প্রায় 200 বছরেরও অধিক সময় ধরে এই প্রভুবাড়ি পুজো হয়ে আসছে। 1830 সালে মহারাজা ঈশান মানিক্য ওনার শাসনকালেই কিন্তু এই প্রভুবাড়িতে পুজো হয়েছে। অবশ্য আমরা এই গোটা বিষয় নিয়ে মাধবানন্দ ওনার কাছে যাব এবং শুনবো, কিন্তু তার আগে একটু বলে রাখি যে যখন যুবরাজ অসুস্থ হয়েছেন ঠিক তখনই মহারাজ চিন্তায় ছিল যে কিভাবে যুবরাজকে সুস্থ করবেন, কিভাবে এই এতদিনের রোগটা, এত জটিল রোগটা সারাই করা যায়। তখনই কিন্তু রাজ্য সফরে এসেছিলেন, সেখানে স্বয়ং আমি নামটা ভুলে গেছি, যাই হোক। তারপর তিনি আসার পর তিনি শর্ত দিয়েছেন, বহু শর্ত। তার মধ্যে 2টো শর্ত ছিল যে যুবরাজ যদি সুস্থ হয়ে যায় তাহলে যুবরাজকে ওনার কুলগুরুর কাছে হস্তান্তর করতে হবে। সেই নিয়ে তো তারপর যথারীতি মহারাজ কথা দিয়েছেন যে হ্যাঁ আমি নিশ্চয়ই সেক্ষেত্রে করব, যুবরাজকে সঙ্গে দেব এবং যুবরাজ যদি সুস্থ হয়ে যায়। তারপর 3 দিন পর সেখানে ভেতরে ঘন্টা বাজে, দরজা খুলে, সেই জুড়ে তো রাজ্য জুড়ে এক প্রকার আনন্দ উচ্ছ্বাস শুরু হয়ে যায় এবং মহারাজকে তখন বলা হয় যে আপনি আপনার শর্ত কি আদৌ রাখবেন? তখনই কিন্তু মহারাজ আটকে ওঠেন। তারপর কুলগুরু তিনি বলেন যে না, আমি যুবরাজকে নেব না, কিন্তু আমার দীক্ষা গ্রহণ করতে হবে। সেই কথা অনুযায়ী তখন যুবরাজ তার দীক্ষা গ্রহণ করে। তারপরই আস্তে আস্তে শুরু হয় প্রভুবাড়িতে এই পুজো। এখনো সেই ঐতিহ্য কিন্তু বহন করে আসছে এত থিম, এত প্যান্ডেলের মাঝেও। এই মুহূর্তে কিন্তু আমরা প্রভুবাড়িতে রয়েছি। আর প্রভুবাড়ির ইতিহাস প্রত্যেকেরই জানা, কারণ রাজন্য আমল থেকেই এখানে দেবী রূপেই মা উমাকে পুজো করা হয়। আর আমার সাথে এই মুহূর্তে রয়েছে প্রভুবাড়ির হলো অন্যতম একজন প্রভু। আমি জানবো প্রথমে এই যে কিভাবে প্রভুবাড়ির পুজো প্রথমে শুরু, বা কেন আপনাদের প্রভু বলা হয়, বা প্রভুবাড়ির পুজোর ঐতিহ্যটা যদি একটু। এটা হচ্ছে শ্রীপাঠ প্রভুবাড়ি। 1849, যতটুকু মনে হচ্ছে 1849 সালে ঈশানচন্দ্র মানিক্য বাহাদুর রাজত্ব করেন, রাজা হন। উনার বাবার আমলে আমার যে পূর্বপুরুষ যিনি প্রথম এখানে আসেন, উনি ভারত ভ্রমণে বেরিয়েছেন। ঘুরতে ঘুরতে, তখন তো ত্রিপুরা রাজ্য ছিল বাংলাদেশের, পূর্ব বাংলা, এখানে এসে পৌঁছলেন। উনি তো কিছু জানেন না কোথায় কি,
তো লক্ষ্মীনারায়ণ বাড়িতে আগে তো, এখন তো দেওয়াল আছে, তখন খোলা ছিল, একটা বট গাছের নিচে একটা ভাঙা সিমেন্টের চায়ের মধ্যে বসে দাঁতন করছিলেন। দেখছে সবাই যাচ্ছে, দল বেঁধে যাচ্ছে, তো কৌতূহল বশত উনি জিজ্ঞাসা করলেন একজনকে যে তোমরা কোথায় যাচ্ছ? তো তারা বলছে যে আমরা রাজবাড়ি যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এর কিছুক্ষণ বাদে উনি দেখলেন একজন সন্ন্যাসী বাঘের পিঠে করে যাচ্ছে। তো আবার জিজ্ঞাসা করলেন একজনকে, এই সন্ন্যাসী কোথায় যাচ্ছে? বলছে রাজবাড়ি যাচ্ছে। বলছে সবাই রাজবাড়ি যাচ্ছ কেন তোমরা? তখন একজনকে এক পথিক বলছে যে রাজার যে রাজকুমার ছেলে, একটা মাত্রই ছেলে, যুবরাজ অসুস্থ, নানা দিক থেকে ডাক্তার বুদ্ধি আসছে, কেউ ভালো করতে পারছে না, ওই আমরা দেখতে যাচ্ছি। ঠিক আছে। উনি আগের বিষয়টা, যেমন যাচ্ছে সন্ন্যাসী বাঘের পিঠে করে, সে ভাবছেন ও তো বাঘটা তো পোষ মানানো যায়। তো উনি কি বললেন যে যার উপরে বসে আছে সিমেন্টের চাই, ওদিকে তাকিয়ে বলল চল তো রাজবাড়ি কোথায়? তো উনি বসা অবস্থাতেই রাজবাড়ি পৌঁছে গেলেন। এই অলৌকিক দৃশ্য দেখে মহারাজ তো সবাই একটু আশ্চর্য হলো। তো মহারাজ এসে প্রণাম করলেন, বলছে প্রভু আপনি কোত্থেকে এসেছেন? বলছে আমি যেখানেই আসি, তোমার যুবরাজ অসুস্থ নাকি? বলছে হ্যাঁ অসুস্থ। আমি কি দেখতে পারি? হ্যাঁ চলুন। তো অন্দরে নিয়ে গেলেন উনাকে, গিয়ে দেখলেন। কি দেখলেন উনি জানেন। বলছে আমি তোমার ছেলেকে ভালো করে দেবো। বলছে ঠিক আছে। তো এটা আশার আলো। তো তখন মহারাজ বলছে আমার কি করতে হবে? তো উনি বলছেন যে আমাকে একটা কক্ষ দাও যেখানে আমি বসবো, সেদিন 3 দিন আমি ভেতরে থাকবো, বাইরে থেকে কেউ যাতে আমাকে ডাকাডাকি না করে। যদি কেউ ডাকাডাকি করে আমি কিন্তু তোমার ছেলেকে ভালো করতে পারবো না। সেই মোতাবেক কোথায় দেয়? লক্ষ্মীনারায়ণ বাড়িতে একটা কক্ষ আছে যেখানে ঝুলানো হয়, সেই ঘরটা দিয়েছে। উনি বসলেন, একদিন যায়, 2 দিন যায়, কোনো আওয়াজ নেই। 3 দিনের মাথায় যথাসময়ে তিনি ঘণ্টাধ্বনি করলেন, দরজা খুললেন, বেরিয়ে এলেন, যুবরাজের কক্ষে গেলেন। কি করলেন উনি ছাড়া কেউ জানে না। যুবরাজ উঠে বসলেন। যুবরাজ সম্পূর্ণ সুস্থ। এখন প্রশ্ন হচ্ছে উনি কে? উনি হচ্ছেন প্রভুপাদ বিপিন বিহারী প্রভু গোস্বামী, নিত্যানন্দ মহাপ্রভু 2 ভাই, নিতাই গৌর, নিতাইয়ের বংশধর আমরা। আর এবার বলছে তোমার ছেলেকে আমি ভালো করে দিতে পারি। ও প্রথমে বলেছিল যে একটা শর্ত আছে আমার। মহারাজ বলছে কি শর্ত? আমি ভালো করে দিলে তোমার যুবরাজকে আমাকে দিতে হবে। তখন ভালোর আশায় বলছে ঠিক আছে, বলে দিচ্ছে ঠিক আছে দিয়ে দেব। যখন যুবরাজ সুস্থ হয়েছে তখন উনি বলছেন মহারাজ তুমি কিন্তু তোমার শর্ত ভুলে যাচ্ছ। বলছে আরে হ্যাঁ ঠিকই তো, কিন্তু প্রভু আমার তো একটা মাত্রই ছেলে, আমি যদি আপনার কাছে দিয়ে দিই আমার রাজত্ব কাল কে সামলাবে? বলছে আমি তোমার ছেলেকে নিয়ে কি করবো? বলছে আপনি তো বললেন আমার ছেলেকে দিয়ে দিতে হবে। বলছে তা এই কথার অর্থ এটা নয়, অর্থ হচ্ছে আমার কাছে দীক্ষিত করতে হবে। এবার মহারাজ বিপদে পড়েছে যে কুলগুরু আছে, কুলগুরু তো ত্যাগ করা যায় না। বলছে প্রভু আমার তো কুলগুরু আছে, আমি কি করে গুরু ত্যাগী হব? বলছে ডাকো তোমার গুরুদেবকে ডাকো। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে যে কুলগুরু উনিও নিত্যানন্দ বংশের সন্তান। তো নিতাই চাঁদের 2 জনই তো বংশধর, কাকা জেঠার ঘরে। তো উনি এলেন, সব শুনে বললেন মহারাজ রাজা আদেশ, রাজা যা বলে সেটা আদেশ হয়ে যায়, এটা আইন হয়ে যায়, তোমাকে এটাই করতে হবে, আর তোমার কিছু হবে না, আমরা 2 জন একই বংশের, এখন থেকে তুমি উনার কাছে দীক্ষিত করো তোমার ছেলেকে। সেই মোতাবেক যখন যুবরাজের নাম হচ্ছে ঈশান চন্দ্র মাণিক্য বাহাদুর, 1849 যতটুকু মনে হচ্ছে আমার, 1849 সালে উনি যুবরাজ হিসাবে অভিষিক্ত হন। তো সেই সময় থেকে এই বিপিন বিহারী প্রভু গোস্বামী ঈশান চন্দ্র মাণিক্য বাহাদুর গুরু হলেন। পরবর্তী সময়ে এবার
তিনি পরবর্তী সময়ে তিনি গুরু সঙ্গে উনি প্রধানমন্ত্রী ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে সবই তো হলো, কিন্তু উনি বাড়ি চলে যাবেন। বলছে যুবরাজ আমি তো চলে যাবো বাড়ি। বলছে গুরুদেব আপনি চলে গেলে আমি কার কাছ থেকে পরামর্শ নেব? বলছে আমার তো বাড়িঘর আছে, সংসার আছে, ঠাকুর আছে। তো ঈশানচন্দ্র মানিক্য বলছে আপনি সবাইকে নিয়ে চলে আসুন। বাড়িটা হয় নাকি, কিছু হবে না, আপনি সবাইকে নিয়ে চলে আসুন। ঠিক আছে আমি বাড়ি যাই। এবার বাড়ি গেল, গিয়ে সবাইকে নৌকায় তুলে, তো আমাদের কুলদেবতা হচ্ছে শালগ্রাম শিলা, নারায়ণ। এখন শালগ্রাম শিলা তো আর কেউ ছুতে পারে না। সবাইকে নৌকায় তুলে দিয়ে কাপড়ের মধ্যে গিট করে গলায় বেঁধে সাঁতরে পার হয়ে চলে এলেন এখানে। সেই সময় থেকে আজও আমরা এখানে আছি। প্রায় 200 বছর হতে চললো, বললে হয়তোবা হয়ে যাবে না, হতে চলছে। আজ 200 বছর হতে চললো আমরা এখানে আছি। সেই সময় থেকে আমাদের এখানে দুর্গাপূজা, রাসযাত্রা, ঝুলন পূর্ণিমা, দোল উৎসব, নিত্যানন্দ ত্রয়োদশী, সব উৎসবই এখানে হয়ে থাকে। একদমই। এবং আরো একটা বিষয় আপনার থেকে জানবো যে দুর্গাবাড়ির বিসর্জনের আগে আপনাদের বিসর্জন হয়, দুর্গাবাড়ির পুজোর আগে আপনাদের পুজো হয়। এই যে শুরুটা, মানে কেন দুর্গাবাড়ির আগে প্রভুবাড়ির পুজো, এই বিষয়টা যদি একটু বলেন। আচ্ছা, দুর্গাপূজা বলতে একটা কথা বলি যে দুর্গাপূজা এই প্রভুবাড়িতে মৎস্য পুরাণে হয়ে থাকে, সম্পূর্ণ বৈষ্ণব আচারে হয়ে থাকে, কোনো বলি নেই। যতটুকু নিয়ম করা যায়, আমি তো আছি, আমি যতদিন আছি এই চেষ্টা করি, তো সম্পূর্ণ বৈষ্ণবীয় প্রথায় পুজো হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে প্রভুবাড়ির প্রতিমা কেন আগে যায়। দুর্গাবাড়ির প্রতিমা হচ্ছে মহারাজের পূজা, তো গুরুবাড়ির প্রতিমা তো গুরুবাড়ির শিষ্যের আগেই থাকবে। সেই মোতাবেক দুর্গাবাড়ির প্রতিমার আগে থাকে প্রভুবাড়ির প্রতিমা। প্রথম দশমীর দিন আমরা চলে যাব রাজবাড়ির অন্দরমহলে। সেখানে যারা উপস্থিত থাকে রাজ পরিবারের বা মহারাজ যদি উপস্থিত থাকে, উনি আসেন, প্রথম গুরুবাড়ির প্রতিমাকে বরণ করেন, তারপর দুর্গাবাড়ির প্রতিমাকে বরণ করার পর আমরা চলে যাই দশমী ঘাটে। সেই প্রভুবাড়ির প্রতিমা আগে, পরে দুর্গাবাড়ির প্রতিমা নিয়ে চলে যাই দশমী ঘাটে। সেখানে কিন্তু আগে বিসর্জন হয় না, একসঙ্গে বিসর্জন হয়। প্রতিমাকে ঘাটে লাগানো হয়, প্রতিমা বিসর্জন হয় আমরা দেখি চিৎ করে, মাত্রা হয় উপর করে। 2 প্রতিমাকে রাখা হয় একদম নদীর কাছাকাছি রেখে, উপরে স্যালুট জানানো হয় মিলিটারি প্রথায়, এবং ফাঁকা আওয়াজ করা হয়, করলে একসঙ্গে 2 প্রতিমা বিসর্জন হয়ে যায়। এই হচ্ছে নিয়ম। একদম। এবং এই যে একটা লাইটের চাকচিক্য বা দেখা যায় যে থিমের পুজো, কিন্তু তার মধ্যে এই যে প্রভুবাড়ির একটা ঐতিহ্য এখনো মানে কতটা আলাদা অন্যান্য পুজো থেকে। এই যে বর্তমান যুগের যে চাকচিক্য যেটা আমরা দেখি এখন, মডার্ন আধুনিকতার ছোঁয়া, সেই আধুনিকতার ছোঁয়াকে আমরা সবাই দেখি, আধুনিক ছোঁয়া। কিন্তু এই যে প্রাচীন পুজোগুলো, শুধু প্রভুবাড়ি নয়, যতগুলো আছে প্রাচীন পূজা, অনেকেই আছে প্রাচীন পূজা, এখনো সেই সাবেকিয়ানাই চলছে, ঘাটতি নেই। কিন্তু খানিকটা হলো তার ছোঁয়া আমরা পাই। কিরকম আমি দেখি যে আমাদের চালিটা, যেমন আমাদের প্রতিমা থাকতো মাটির মূর্তি, আমরা দেখতে পাচ্ছি কাপড় পরানো হয়, আলাদা কাপড় পরানো হয়, তো সেই সময় মাটির কাপড় থাকতো, গয়নাগাটি সব মাটির থাকতো। মাটি সরে গেছে, কাপড় এলো, গয়না, মাটির গয়না সরে গিয়ে গয়না এলো। এখন চালিটা ছিল মাটির কাপড়ে মাটি মাখিয়ে লাগিয়ে দেওয়া হতো। গত বছর থেকে সেটা পাল্টিয়ে দিয়েছি। একটু তো চাকচিক্য থাকলে অসুবিধা হয় না। এবার কলকাতা থেকে আমার মেয়ে কলকাতায় নিয়েছে, লাগিয়ে সুন্দর করে চালি গতবার থেকে শুরু হয়েছে। একটু ছোঁয়া থাকতে হয়, তো তার জন্য আমরা তো আর নিয়মটা ভুলে যাই না, আমাদের একটা সাবেকিয়ানা থাকেই। তো আধুনিকতার ছোঁয়া লেগেছে, কিন্তু এখনো দেখতে পাই যে ইয়াং বয়সের জেনারেশন ছেলে মেয়েরা আসে। যেমন হলি ক্রসের প্রিন্সিপাল বলে তোমরা যাও, প্রজেক্ট করো, প্রভুবাড়িতে যাও। এরকম অনেক ছেলে মেয়ে এসেছে প্রজেক্ট করার জন্য। আমি তো প্রথম অবাক হয়ে গেছি, এর মধ্যে কেন এই পুরনো বাড়ি,
তো তখনই ভালো লাগে যে আধুনিকতার মধ্যেও যে প্রাচীন পুজো এখনো বেঁচে আছে এবং থাকবেও, এটা মরে যাবে না। অর্থাৎ রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি সবটা মিলিয়ে কিন্তু প্রভুবাড়ির পুজো হয়ে থাকে এবং এবছরেও প্রভুবাড়ির যে পুজো তার কিন্তু একেবারে শেষ প্রস্তুতি চলছে। আমরা আরো বেশ কিছু আলোচনা কিন্তু করব। পুজোর থিম বা প্যান্ডেল তার চাকচক্যের মধ্যেও কিন্তু প্রভুবাড়ির পুজো একেবারে অন্যতম। এবং শতাব্দী আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা বনেদি বাড়ির বিভিন্ন পুজো দেখছি, কিন্তু তার মধ্যেও যেন প্রভুবাড়ি একটু অন্যরকম। দুর্গাবাড়ির আগেই প্রভুবাড়ির পুজো এবং একসাথে নিরঞ্জনও হয়, রাজবাড়িতে নিয়ে যাওয়া হয়, ঐতিহ্য সবকিছু মিলিয়ে প্রভুবাড়ি যেন এক অন্য মাত্রা যোগ করে। এবং আমার যে একেবারে পাশেই রয়েছে এখানে দুর্গা মূর্তি, যার কাজ শেষ, যা কাল ষষ্ঠী পুজোর মধ্য দিয়েই পূজার্চনা শুরু হবে। তাই যারা রাজ্যবাসী রয়েছে তাদের জন্য কি বলবে প্রভুবাড়ি নিয়ে? একেবারে দেখো, রাজ্যবাসীর কাছে আজকের দিনে দাঁড়িয়ে প্রভুবাড়ি কিন্তু সবাই চেনে। দুর্গাপুজো মানেই এই শারদীয়া, এই এত কিছু মাঝে প্রভুবাড়ির যে ঐতিহ্য, মাহাত্ম্য সবটা বিষয় সবাই জানে, কিন্তু তার পেছনে আসল কি রহস্য রয়েছে সেটা আজকের দিনে কারোর অজানা রয়েছে। তাই সেক্ষেত্রে একটি বিষয় বলবো যে রাজ্য সরকার কিন্তু অবশ্য 2009 সালে এই প্রভুবাড়ির পুজোর দায়িত্বের জন্য তারা সমস্ত বিষয় তারা গ্রহণ করেন এবং তারপর থেকে একদিকে প্রভুবাড়ির প্রধান নিয়ম মেনে যেটা রাজন্য আমল থেকে হয়ে আসছে সেটা মেনে, অন্যদিকে রাজ্য সরকারের উদ্যোগে কিন্তু এই প্রভুবাড়ি হয়ে আসছে। তাই অবশ্যই রাজ্যবাসীকে একবার হলেও বলবো যে এই প্রভুবাড়ি আসুন, দেখে যান এবং প্রভুবাড়ির মাহাত্ম্যটা একবার বুঝে যান। অর্থাৎ আমরা আরো বেশ কয়েকটি পুজো মণ্ডপে যাব, বনেদি বাড়িতে যাব এবং আরো বেশ কিছু পুজোর থিম নিয়ে অবশ্যই আমরা তুলে ধরবো। এবং শুধুমাত্রই যে আলো বা চাকচিক্য তা কিন্তু নয়, আমরা বনেদি বাড়ির যে অন্যান্য পূজা রয়েছে এবং তাদের যে ইতিকথা সবটা বিষয় কিন্তু নিউজ ভ্যানগার্ড আপনাদের সামনে তুলে ধরবে।